আম গাছে মুকুল চলে এসেছে, কিছু কিছু গাছে আবার মুকুল ফুটেও গিয়েছে। এখন মুকুল থেকে তৈরি হবে ছোট ছোট আমের দানা। আমাদের যত্নের সাহায্যে সেই সমস্ত দানাকে ধরে রাখতে হবে। এখন যদি সামান্য একটু ভুল করি, মুকুলগুলো কালো হয়ে যাবে, গুটিগুলো ঝরে যাবে। আর একবার যদি আমের মুকুল ঝরে যায়, বৎসরের মতো গাছ থাকবে নেড়া, গাছ থাকবে আমহীন। তাই এই সময় আমের গুটিকে ধরে রাখার জন্য, মুকুলকে কালো হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আমাদের ব্যবহার করতে হবে বিশেষ কিছু উপাদান, ব্যবহার করতে হবে বিশেষ কয়েকটি টেকনিক, যা অ্যাপ্লাই করে আমরা পেয়ে যেতে পারি বাম্পার আমের ফলন। চলুন দর্শক, আজকে সেসব নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে থাকবে এই সমস্ত নিয়ে বিস্তারিত তথ্য। দর্শক, আম গাছের মুকুল ফুটার পর প্রথম যে কাজটি আমাদের করিয়ে নিতে হবে সেটি হচ্ছে পরাগায়ন, মানে ফুলের ভালো পলিনেশন। ফুলের ভালো পলিনেশন করানোর জন্য আমাদের কয়েকটি উপাদান ব্যবহার করতে হবে, কয়েকটি উপাদান ব্যবহার বন্ধ রাখতে হবে। দর্শক, ফুলের ভালো পলিনেশন করানোর জন্য এই সময় আমাদের বোরন ব্যবহার করতে হবে। টবের মাটিতে আমরা বোরন ব্যবহার করব। 1 লিটার জলে 1.5 গ্রাম বোরন গুলে প্রতিটা 20 থেকে 25 ইঞ্চি টবের মাটিতে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। 10 দিনের ব্যবধানে এই খাবারটি আমাদের আবার রিপিট করতে হবে। এইভাবে 2 বার বা 3 বার রিপিট করতে হবে। আমি ব্যবহার করব মাল্টিপ্লেক্স কোম্পানির এই বোরনটি, বোরন 20%। দর্শক, কোম্পানি বলে কোনো কথা নেই, আপনারা পছন্দসই ব্র্যান্ড অবশ্যই ব্যবহার করবেন। আমের ফুলের ভালো পলিনেশনের জন্য আমরা একটি টেকনিক অবলম্বন করব। দর্শক, আমাদের বাগানে তো কিছু গাছ রয়েছে, যে সমস্ত গাছে বর্তমানে ফুল রয়েছে, লেবু গাছ বা বিভিন্ন ফুলের গাছ, সেই সমস্ত গাছ আমরা আম গাছের পাশে এনে রাখব। কারণ সে সমস্ত গাছে যখন বোলতা মৌমাছি প্রজাপতি আসবে, সঙ্গে সঙ্গে তারা আমাদের আমের ফুলেও বসবে এবং আমের ফুলেরও পরাগায়নে হেল্প করবে। তাই এই সময় সব ধরনের ফুটন্ত ফুল গাছ আম গাছের পাশে নিয়ে রেখে দিলে এমনিতেই কিন্তু পরাগায়নের হার অনেকাংশে বেড়ে যাবে। আর যখন পরাগায়নের হার বাড়বে, তখন কিন্তু আমাদের ফুল থেকে বেশি বেশি পরিমাণে ফলের সৃষ্টি হবে। আমের এই ফুলগুলো থেকে গুটি তৈরি করার জন্য আমরা কিন্তু কয়েকটি পুষ্টিকর খাদ্য উপাদান এখন ব্যবহার করব। দর্শক, এমন কিছু পুষ্টিকর খাবার আমাদের দিতে হবে যারা ফুলকে গাছে ধরে রাখবে, সেকেন্ড ফুল থেকে ফলে পরিণত করবে এবং ফলকেও গাছে ধরে রাখবে। বহু ক্ষেত্রে হয় কি, বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসে দেখবেন রাত্রে কুয়াশা পড়ে, ভোরে কুয়াশা পড়ে, দিনের বেলা প্রখর রোদ থাকে। এই যে একটি প্রতিকূল অবস্থা, এই অবস্থায় কিন্তু গাছ একটা স্টেজের মধ্যে চলে যায়, আর তখনই মুকুলকে কালো করে ঝরিয়ে দেয় বা মুকুল হলুদ হয়ে ঝরে যায়, গুটিও হলুদ হয়ে ঝরে যায়। এই প্রবণতাকে ব্রেক করতে পারে একমাত্র পুষ্টিকর পটাশিয়ামযুক্ত খাদ্য। পটাশিয়াম ফুল থেকে যেমন ফলে পরিণত করে এবং সেই ফলকে গাছে ধরে রাখতে সাহায্য করে এবং গাছকে স্ট্রেস মুক্ত হতে সহায়তা করে। তাই এই সময় পটাশিয়াম নামক এই পুষ্টিমৌলের ব্যবহার থাকবে সবথেকে প্রথম। বহু ক্ষেত্রে ডাল ছাঁটাই পর আমরা কিন্তু পটাশিয়াম খাদ্য ব্যবহার করি, তাই এই সময় আমরা সেই খাদ্যটি ব্যবহার করব। আমি এই সময় ব্যবহার করব তরল পটাশিয়াম সার। ন্যানো পটাশিয়াম ফসফেট রয়েছে আমার হাতে, 005234। 1 লিটার জলে 4 থেকে 5 গ্রাম ন্যানো পটাশিয়াম ফসফেট নিয়ে নিব। সেই সঙ্গে আমি এই বোরনটাই নিয়ে নেব। তাহলে পটাশিয়াম এবং বোরন নিয়ে নেব 1.5 গ্রাম। এই সঙ্গে কিন্তু আমি একটি ভালো ভিটামিন গাছে ব্যবহার করব। ভিটামিন এই জন্য ব্যবহার করতে হবে, এখন যে আম গাছগুলো রয়েছে অত্যাধিক খাদ্য শোষণ করার পর মাটিতে কিন্তু খাদ্যের সংখ্যা কমে যাবে। এই সময় কিন্তু গাছ বেশি পরিমাণে খাদ্য শোষণ করে, আর তার এফেক্ট দিয়ে পড়বে পাতায় এবং মুকুলে। দেখবেন পাতাগুলো কিছুটা ফ্যাকাশে হলদে ভাব চলে এসেছে। সেগুলো বহু ক্ষেত্রে হয় জিঙ্কের ঘাটতিতে, ক্যালসিয়ামের ঘাটতিতে, সালফারের ঘাটতিতে, ম্যাগনেসিয়ামের ঘাটতিতে। তাই এমন একটি খাদ্য এই সঙ্গে দিতে পারি যেই খাদ্যের মধ্যে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, সালফার রয়েছে। ব্যবহার করতে পারি আমরা মোমোইন পাউডার বা যে কোনো ভালো মানের জৈব অনুখাদ্য। আমাদের মুকুলগুলো যদি অপুষ্টিজনিত কারণে ভোগে,
ম্যাগনেসিয়ামের ঘাটতি, জিঙ্কের ঘাটতি, আয়রনের ঘাটতি, সেক্ষেত্রে কিন্তু তার পাতায় লক্ষণগুলো ফুটে উঠবে। দেখবেন পাতাগুলো সবুজ না হয়ে হলদে ভাব হয়ে এসেছে, শিরা উপর শিরা বেরিয়ে যাচ্ছে, মুকুলগুলো কেমন ফ্যাকাশে ফ্যাকাশে টাইপের, মুকুল সঠিকভাবে বড়ই হচ্ছে না, ওই তো 4 ইঞ্চি 5 ইঞ্চি হয়ে মুকুল ঝরে যাচ্ছে। আর যদি সঠিক খাদ্য পায়, সঠিক অনুখাদ্য পায়, মুকুলের ছড়াগুলো যেমন বড় হবে, সেই মুকুল থেকে খুব দ্রুত গুটিও বাঁধবে। তাই আমরা ইচ্ছে করলে এই খাবারের সঙ্গে অল্প একটু মোবিন পাউডার যেমন 2 গ্রাম মিশিয়ে তরবারিতে ব্যবহার করতে পারি। আজকে একবার ব্যবহার করব, 10-12 দিনের মধ্যে আরেকবার ব্যবহার করব, 10-12 দিন পর আরেকবার ব্যবহার করব। এই খাবার আপনি 2-4 বার বেশিও ব্যবহার করতে পারেন, তবে কিন্তু মুকুল কিন্তু পুষ্ট থাকবে এবং ঝরার প্রবণতা অনেকাংশে কমে আসবে। 3 নম্বর হচ্ছে আম গাছকে সুস্থ রাখার জন্য, আমের মুকুলকে সুস্থ রাখার জন্য টবের মাটিতে আমাদের অল্প একটু ক্যালসিয়ামযুক্ত সার ব্যবহার করতে হবে। ক্যালসিয়াম এমন একটি পুষ্টি মৌল যে গাছের রোগ প্রতিরোধে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যালসিয়ামের অভাবে গাছে কম পরিমাণে মুকুল আসে, শাখা প্রশাখার বৃদ্ধি ব্যাহত হয়, গাছ রোগাটে হয়ে আসে, গাছ বারে বারে অসুস্থ হয়। এই সময় ক্যালসিয়ামের অভাব হলে গুটি ঝরার কারণ হতে পারে, মুকুল কালো হয়ে যাওয়ার কারণ হতে পারে। আমরা ব্যবহার করতে পারি টবের মাটিতে ক্যালসিয়াম নাইট্রেট, চুন বা ডিমের খোসা বয়েল করে সেই জল। অনেকে আমরা জিপসাম ব্যবহার করি, অনেকে নানাবিধ উপায়ে ক্যালসিয়ামের সোর্স দিয়ে থাকি। দর্শক, বিনে পয়সায় ক্যালসিয়ামের সোর্স আমরা পেতে পারি ডিমের খোসা দিয়ে। আমরা 150 গ্রাম পরিমাণে ডিমের খোসা নিব, একটু ভেঙে টেঙে নিব, সেই খোসাগুলো 500 গ্রাম জলে ভালো করে বয়েল করব। বয়েল করার পর মিশ্রণটি ছেঁকে নিব, ছেঁকে যে জলটি বেরোবে সেই জলের সঙ্গে 1 লিটার সাধারণ জল নিব, নিয়ে আমরা গুলে ভালো করে 20 থেকে 25 লিটারের মধ্যে ঢেলে দিব। যদি আমাদের টব ছোট হয় সেক্ষেত্রে আপনারা 500 থেকে 700 গ্রাম পরিমাণে জল দিয়ে দিতে পারেন। আজকে একবার, 20 দিন পর আরেকবার, তার 20 দিন পর আরেকবার, এইভাবে 3 বার যদি ব্যবহার করতে পারি, আমাদের গাছের মধ্যে ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সি ফুটে উঠবে না, মুকুলকে ধরে রাখবে, ফলকে ধরে রাখবে এবং পরবর্তীতে যে ফল পচার সমস্যাগুলো সেগুলো আর কোনো মতেই আসবে না। যে গাছে মুকুল এসেছে বা যেই গাছের মুকুল ফুটে গিয়েছে সেই গাছের টব থাকবে ময়শ্চার। 1 ঘন্টার জন্য যেন আমাদের টবের মাটি শুকিয়ে না যায় আমাদের লক্ষ্য রাখতে হবে। এই যে মুকুলগুলো রয়েছে দেখবেন, প্রস্ফুটিত হওয়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু মুকুলে আবার দানাও বেঁধে গিয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র দানা দেখা যাচ্ছে। এখন যদি টবের মাটিতে জল আমরা দিতে ভুলে যাই, হয়তো আজকে দিলামই না কালকে দিব, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত এই যে ফলের যে বোটাগুলো শুকিয়ে যাবে। কিন্তু ফলের বোটা যদি একবার শুকিয়ে যায় তবে কিন্তু সমস্ত ফল এবং ফুল ঝরে যাবে। তাই এখন থেকে টবের মাটিতে নিয়মিত জল ব্যবহার করতে হবে, মশার ভাব দেখে জল ব্যবহার করতে হবে, প্রয়োজনের দিনে 2 বার জল ব্যবহার করতে হবে। কিন্তু টবের মাটি একদম কাঠ হয়ে শুকাতে দেওয়া যাবে না। খাদ্যের যতটা প্রয়োজন, জলের প্রয়োজন তার থেকে বেশি, তাই কোনোভাবে ওয়াটার স্ট্রেস এখন চলবে না। সপ্তাহে 1 দিন আমরা নিয়ম করে আমের মুকুলে ঠান্ডা জল স্প্রে করতে পারি, আর সেটি করতে হবে দুপুরের শেষ বিকেল বেলার দিকে। অনেক সময় হয় কি, প্রচণ্ড রোদে না মুকুলগুলো ঝলসে যায়, মুকুল থেকে ফুটা সদ্য ফলগুলো কিন্তু ঝলসে যায়, মানে এমন তাপ হয় বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আমাদের দেশি বিদেশি ভালো মানের এই সমস্ত ফলকে ধরে রাখার জন্য আমরা সপ্তাহে 1 দিন একদম হালকা পাওয়ারে, একদম যেন গাছ ঝলসে না যায়, হালকা পাওয়ারে ঠান্ডা জল গাছে স্প্রে করে দেব। তবে কি হবে, এই সমস্ত ফুলগুলো এবং ফুল থেকে সৃষ্ট ফলগুলো পুষ্টি পেয়ে যাবে। পুষ্টি যখনই পাবে তখনই গাছে লেগে থাকবে। আর অত্যাধিক রোদের তাপে যদি ঝলসেই গেল সেক্ষেত্রে ফল হবে কোত্থেকে? তাই সম্ভব হলে আপনারা ঠান্ডা জল গাছে স্প্রে করে দেবেন। সর্বশেষে আলোচনা হবে কি কি আমাদের এখন ব্যবহার করা চলবে না। দর্শক, এখন মুকুলগুলো ফুটতে শুরু করেছে, এখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র দানা রূপান্তরিত হচ্ছে। তো যে দানা তৈরি হয়ে গেছে সে তো তৈরি হয়ে গেছে, যে সমস্ত ফুল এখন ফুটেছে সে সমস্ত ফুলে বোলতা প্রজাপতি মৌমাছি আসবে। এখন তাই কোনো ধরনের কীটনাশক গাছে স্প্রে করবেন না। কীটনাশক স্প্রে করলে এখন পোকাগুলো মারা যাবে, পলিনেশনে ব্যাঘাত ঘটবে। তাই আমরা কীটনাশক স্প্রে করব না।
অতি প্রয়োজন ছাড়া কোনো ধরনের ভিটামিনও গাছে স্প্রে করব না, টবের মাটিতে ব্যবহার করে দিলেই হয়ে যাবে। যেহেতু এখন ফলকে ধরে রাখার সময়, ফুলকে ধরে রাখার সময়, আমরা কিন্তু টবের মাটি খুঁচিয়ে বা অত্যাধিক নাইট্রোজেন সার ব্যবহার করব না। যখন গাছে ফুল আসে তখন গাছের খাদ্যের চাহিদা থাকে সব থেকে বেশি, আর এই সময় কিন্তু ফিডিং রুটগুলো কিছুটা উপর দিকে চলে আসে। এখন ধরুন আমি এই খুঁচিয়ে টুচিয়ে খাবার দিতে গেলাম, ভারী খাবার, সেক্ষেত্রে কী হবে, এই ফিডিং রুটগুলো কিন্তু কাটা পড়ে যাবে। ফিডিং রুট যদি কাটা পড়ে যায়, গাছের খাদ্য গ্রহণে সমস্যা সৃষ্টি হবে, আর তখন কিন্তু ফুল ঝরার কারণ হয়ে দাঁড়াবে। তাই এখন মাটি না খুঁচিয়ে তরল খাবার দিতে হবে। সে আপনি এর সঙ্গে অল্প একটু সর্ষের খোল পচা জল, 2-4টে কলার খোসা পচা জল, একটু পেঁয়াজ রসুন খোসা পচিয়ে সেই জলটি দিতে পারেন। এতে অর্গানিক উপাদানগুলো একটু বেশি পেয়ে গেল, কিন্তু কঠিন খাবার দেওয়ার নাম করে টবের মাটি এখন খোঁচাবেন না। আর নাইট্রোজেনযুক্ত সার কেন দিবেন না? যখন গাছে ফুল আসে তখন সে ফুলকে ধরে রাখে, ফল সৃষ্টি করে। নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার করার সঙ্গে সঙ্গে ফুলকে ঝরিয়ে দিয়ে গাছ বাড়তির দিকে মন দেবে। আর গাছের প্রবণতাই হচ্ছে যখন সে বাড়ার দিকে মন দেবে, মুকুলকে ঝরিয়ে দেবে, ফলকে ঝরিয়ে দেবে, শাখা প্রশাখার বিস্তার করবে। নাইট্রোজেনযুক্ত সারের মধ্যে ডিএপি, ইউরিয়া, 19-19-20-20 কোনো সারই ব্যবহার করব না। কিচেন কম্পোস্টও ব্যবহার করব না। অত্যাধিক সর্ষের খোল, ভার্মি কম্পোস্ট এখন দেওয়া যাবে না। এখন ফুল থেকে গুটি সৃষ্টি হয়ে যাবে, গুটিগুলো মটর দানার মতো হয়ে যাবে। এখন আমরা মিশ্র সার ব্যবহার করব, সেখানে থাকবে কলার খোসা, পেঁয়াজের খোসা, সর্ষের খোল, অল্প একটু ভার্মি কম্পোস্ট, অল্প একটু গোবর সার, শিং চাষা, হাড় গরু এবং নানাবিধ মাইক্রো নিউট্রিয়েন্টস। কিন্তু এখন নয়, এখন শুধু তরল আকারে দিয়ে যেতে হবে। ওই ধরনের মিশ্র সার এখন ব্যবহার করব না। তবেই দেখবেন আমাদের আমের মুকুলগুলো সুস্থ থাকবে, সতেজ থাকবে এবং সঠিক সময়ে ফুল থেকে ফলের সৃষ্টি করবে এবং ফলকে বাড়িয়ে নেবে। তো ধন্যবাদ দর্শক। আম গাছের মুকুলগুলো ফুটতে শুরু করেছে, এখন এর থেকে বেশি কিচ্ছুর প্রয়োজন নেই। গাছকে পুষ্টিকর খাবার দিন, ওয়াটার ম্যানেজমেন্ট সঠিকভাবে করুন, ক্যালসিয়ামের সোর্স ব্যবহার করুন, আর পলিনেশনে হেল্প করুন। এইটুকু যত্নেই আমরা পেয়ে যাব প্রতিটা আম গাছ থেকে বাম্পার আমের ফলন। তো ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।